হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। দিস ইজ আরাবুল রহমান। স্টুডেন্টস, আশা করবো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। 24শে ফেব্রুয়ারি 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্নোত্তর আজ আমরা করব। তো প্রতিদিনের ক্লাসে সকলে যুক্ত হবে। জানি না তুমি কারেন্ট অ্যাফেয়ার্স দেখছো কিনা, একটা ছেলে আমাকে মেল করলো আহ, গতকাল, এবং মেল করে বলল, স্যার কারেন্ট অ্যাফেয়ার্স দিন দিন কমে যাচ্ছে কেন? দেখো, তোমার নামটা আমার মনে নেই, তবে তুমি যে মেল করেছিলে আমি দেখেছি। তুমি কারেন্ট অ্যাফেয়ার্স দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ব্যাপারটা হচ্ছে, আমি কারেন্ট অ্যাফেয়ার্স চেষ্টা করি প্রতিদিন আনার, কিন্তু প্রতিদিন ভ্যালিড পরীক্ষা আসার মতো কারেন্ট অ্যাফেয়ার্স থাকে না। কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, অনেকে 10টা কি 15টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানোর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স করে অনেক রকম, কিন্তু রাজনৈতিক নিউজ যেগুলো পরীক্ষার জন্য প্রয়োজন নয় এমন কারেন্ট অ্যাফেয়ার্স আনে। আমার তো মনে হয় এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আমি প্রোভাইড করলে তোমাদের আহ, সেগুলো প্রয়োজন নেই, সো সেই কারণে আমি দিই না। তো চেষ্টা করি আমি যতটা তোমাদের জন্য ভ্যালিড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আনার, তাতে 5টা হোক, 7টা হোক, 10টা হোক। আজকে 10টা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, 10টা পেয়েছি, 10টায় আছে, আলোচনা করব সেগুলো নিয়ে। চলো শেষ পর্যন্ত থাকবে। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো। মান্থলি আমরা সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের PDF দিয়ে থাকি, তো অবশ্যই ডাউনলোড করে রাখো। প্রথম প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন টাইগার রিজার্ভে বনজীবী দিদি উদ্যোগ চালু করা হয়েছে? বনজীবী দিদি উদ্যোগ, এটা একটা টাইগার রিজার্ভ। ভারতে আমরা জানি 58টি টাইগার রিজার্ভ আছে বর্তমানে, অ্যান্ড ভারতবর্ষে একটা টাইগার রিজার্ভ যার নাম হচ্ছে পালাউমো টাইগার রিজার্ভ। পালাউমো ঝাড়খণ্ডের পালাউমো জেলাতে অবস্থিত আছে। এটা কোথায় আছে? ঝাড়খণ্ড রাজ্যে এটা অবস্থিত আছে, পালামো টাইগার রিজার্ভ। সেখানে এই বনজীবী দিদি উদ্যোগটা চালু করা হয়েছে। কেন করা হয়েছে? পালামো টাইগার রিজার্ভ লঞ্চেস বনজীবী দিদি ইনিশিয়েটিভ ফর ওমেন টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ। এটা মহিলাদেরকে বন্যপ্রাণী রক্ষায় একটা উদ্যোগ, বা মহিলাদের জন্য একটা উদ্যোগ, টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণী রক্ষার জন্য। এম্পাওয়ারিং লোকালস টু সেভ জঙ্গলস, সাধারণ যে স্থানীয় মানুষ আছে তাদেরকে এম্পাওয়ারিং করা, তাদেরকে ক্ষমতায়ন করা জঙ্গল বাঁচানোর জন্য। অলরাইট, এই জন্য এই উদ্যোগটা চালু করা হয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় সিনেমা বাফটা, আমরা কয়েকদিন আগে মেবি জানুয়ারি মাসের একটা কারেন্ট অ্যাফেয়ার্স এটা করেছিলাম, যে বাফটাতে আমাদের ভারতের একটা মণিপুরি সিনেমা কিন্তু গেছে, বা সেখানে মনোনীত হয়েছে। সেই সিনেমাটি রিসেন্টলি কিন্তু সেরা পুরস্কারও জিতেছে, সেখানে সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। তো আরেকবার পড়ে দিই, সম্প্রতি কোন ভারতীয় সিনেমা বাফটা, বাফটাটা হচ্ছে ব্রিটিশ একাডেমি অ্যাওয়ার্ড এটাকে বলা হয়। হ্যাঁ, তো এই যে অ্যাওয়ার্ড, এখানে ডেয়ারি স্টুডেন্টস 2026-এ সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্র বিভাগে পুরস্কার জিতেছে। সেই সিনেমাটি হচ্ছে বুং। বুংটা আমি বলেছিলাম, এটা হচ্ছে একটা মণিপুরি সিনেমা। এটা একটা মণিপুরি সিনেমা। এই সিনেমাটির যদি আমরা প্রযোজক দেখি, বা এই সিনেমাটির যিনি প্রডিউসার, তার নাম হচ্ছে ফারহান আক্তার। ফারহান আক্তার, ফারহান আক্তারের প্রযোজিত এই যে বং বলে সিনেমাটি, এই সিনেমাটি রিসেন্টলি বাফটা অ্যাওয়ার্ড জিতেছে। বাফটা মিনস হচ্ছে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড, যেটা আমি একটু আগে বললাম। এখানে বেস্ট চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ফিল্ম হিসাবে এই পুরস্কারটি রিসেন্টলি ভারতবর্ষের মণিপুর রাজ্যের একটা ফিল্ম যার নাম হচ্ছে বং, সেই সিনেমাটি জিতেছে। নেক্সট প্রশ্ন, সানিয়া মির্জার পর প্রথম ভারতীয় মহিলা হিসাবে কে W100 বা ওমেন্স 100 সিঙ্গলস ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছেন? সানিয়া মির্জা কোন খেলার সাথে যুক্ত ছিলেন? আমরা জানি তিনি একজন টেনিস খেলোয়াড় ছিলেন। অবশ্যই তাহলে W100 সিঙ্গলস ফাইনাল, এটা টেনিস খেলার সাথে যুক্ত। সানিয়া মির্জার পর প্রথম ভারতীয় মহিলা হিসাবে যিনি W100 সিঙ্গলস ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছেন, তিনি হলেন ভারতের বৈষ্ণবী আতকর। বৈষ্ণবী আতকর, ইন্ডিয়ান টেনিস ইজ সেলিব্রেটিং এ ব্রেক থ্রু মুভমেন্টস। তো ভারতীয় টেনিস একটা, বা ভারতের যে টেনিস লাভার যারা আছে তারা একটা কিন্তু খুব আনন্দকারী মানে উদযাপন করছে, যুগান্তকারী একটা মুহূর্ত, তারা ব্রেক থ্রু একটা মুভমেন্ট তারা কিন্তু সেলিব্রেট করছে। অ্যাজ 21 ইয়ার্স ওল্ড, বৈষ্ণবী আতকর ইটস etched her name into the record book by becoming the first Indian woman since 2009 to reach the single final of a W100 events। তো তিনি কি রিসেন্টলি আমরা যদি দেখি
W100 এর ফাইনালে পৌঁছেছেন এবং সেখানে তার নাম খোদাই করেছেন একটা রেকর্ডে, ঠিক আছে। এস্ট মিনস হচ্ছে রেকর্ড, সরি নাম খোদাই করা, তো তিনি নাম খোদাই করেছেন সেখানে। অ্যান্ড হার নেম ইনটু দ্য রেকর্ড বুক বাই বিকামিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন সিন্স 2009, 2009 সালের পরে তিনিই প্রথম মহিলা যিনি এই ফাইনালে পৌঁছেছেন। তার আগে সানিয়া মির্জা একবার পৌঁছেছিলেন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখান থেকে আমাদের প্রশ্ন দিতে পারে বৈষ্ণবী আতকর কোন খেলার সাথে যুক্ত, এই টাইপের আমরা প্রশ্ন কিন্তু পেতে পারি। নেক্সট আমরা প্রশ্ন পেতে চলেছি যেটা, সেটা ওই বাফটা অ্যাওয়ার্ড থেকেই 2026 সালে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয়েছে, সেখানে ডিয়ার স্টুডেন্টস কোন সিনেমাটি সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে। আমরা গোল্ডেন গ্লোব সম্পর্কে পড়েছিলাম, সেখানেও একটা সিনেমা কিন্তু পুরস্কার জিতেছিল, সেই সিনেমাটা এখানেও সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে, দ্যাট ইজ ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। দেখো, politically charged thriller One Battle Another emerged as the biggest winner at the 2026 EE British Academy Film Award, taking home 6 trophies including Best Film and Best Director for পল থমাস অ্যান্ডারসন। তাহলে এই সিনেমাটা পরিচালনা করেছিল পল থমাস অ্যান্ডারসন। সেই পল থমাস অ্যান্ডারসন বেস্ট ডিরেক্টর অ্যান্ড তার সাথে সাথে যদি আমরা দেখি বেস্ট কিন্তু ডিরেক্টর এবং বেস্ট ফিল্ম সহ 6টি কিন্তু ট্রফিজ জিতেছে এখানে, টোটাল 6 ট্রফি ইনক্লুডিং বেস্ট ফিল্ম অ্যান্ড বেস্ট ডিরেক্টর। কার তাহলে এটা তোমার পরিচালনায় তৈরি হয়েছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, এই যে তোমার সিনেমাটা, এটা গোল্ডেন গ্লোবও জিতেছিল আমরা দেখেছিলাম, তাই না। এই সিনেমাটা একটা রাজনৈতিকভাবে অভিজাত থ্রিলার ফিল্ম বলা যেতে পারে এবং এই সিনেমাটি রিসেন্টলি সবথেকে বড় জয়ী হয়েছে কোথায়, অবশ্যই বাফটা, যেটাকে আমরা বলছি এগেন ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড এটাকে বলা হচ্ছে। নেক্সট আমরা পরের প্রশ্নতে আসবো, যেটা হচ্ছে, আচ্ছা পরে আসার আগে এই যে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড, এটা 79th মানে 79তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড রিসেন্টলি দেওয়া হয়েছে। সেখানে ক্যাটাগরি যদি দেখি, বেশ কয়েকটা ক্যাটাগরি, সেরা অভিনেতা এই পুরস্কারটি জিতেছে রবার্ট আরামায়ো। রবার্ট আরামায়ো যে সিনেমায় অভিনয় করেছেন সেটা হচ্ছে আই সয়ার, তিনি একসাথে রাইজিং স্টার পুরস্কারও জিতেছেন। তাহলে তিনি এটা শুধু জেতেননি, সাথে সাথে রাইজিং স্টারের পুরস্কারটাও তিনি জিতেছেন। সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলে হ্যামনেট থেকে। এই হ্যামনেটটা সম্পর্কে আমরা দেখেছি, হ্যামনেটটা কিন্তু গোল্ডেন গ্লোবে পুরস্কার জিতেছিল, তাই না। তো প্রথম আইরিশ নারী হিসাবে এই বিভাগে তিনি জিতেছেন, ফার্স্ট আইরিশ নারী যিনি সেরা অভিনেত্রী হয়েছেন ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডে। সেরা ব্রিটিশ চলচ্চিত্র হয়েছে হ্যামনেট, ক্লোই ঝাও পরিচালিত, শেক্সপিয়ারের জীবনের উপর ভিত্তি করে এটা তৈরি হয়েছে, শেক্সপিয়ারের জীবন কাহিনীর উপর ভিত্তি করে এটা তৈরি। নেক্সট, সেরা অ্যানিমেটেড ছবি হয়েছে জুট্রোপলিস, জুট্রোপলিস 2 এটাকে বলা হচ্ছে ডিজনির জনপ্রিয় সিকুয়েল এটা। সেরা শিশু চলচ্চিত্র যেটা হয়েছে সেটা হচ্ছে বং, বংটা হচ্ছে ভারতীয় মণিপুরি, একটু আগে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে সেটা দেখেছি, ভারতীয় একটা মণিপুরি চলচ্চিত্র, এর এক ঐতিহাসিক জয় সেখানে তারা ছিনিয়ে নিয়েছে। চলো পরেরটা আমরা দেখি। নেক্সট প্রশ্ন, নেদারল্যান্ডসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন কে। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ, ইনি এখন থেকে নেদারল্যান্ডসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। গত বছর 2025-এর শেষের দিকে নেদারল্যান্ডসে ইলেকশন হয়েছিল এবং সেই ইলেকশনে জয়লাভ করেছিলেন তিনি। সেই নেদারল্যান্ডস ইউরোপিয়ান কান্ট্রি, সো সেই নেদারল্যান্ডসের সর্বকনিষ্ঠ সবচেয়ে ইয়াংগেস্ট এভার প্রাইম মিনিস্টার হিসাবে রিসেন্টলি নিযুক্ত হলেন যিনি, তিনি হলেন রব জেটেন। রব জেটেন বিকাম নেদারল্যান্ডস ইয়াংগেস্ট এভার পিএম, 38 year olds, he just 38 years old, মানে 38 বছর মাত্র তার বয়স। নেক্সট প্রশ্ন দেখি, জানুয়ারি 2026-এ 8টি মূল শিল্পের সম্মিলিত সূচক কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমাদের ভারতে 8টি মূল শিল্প আছে, আমি শিল্পগুলো একটু দেখাই। পেট্রোলিয়াম রিফাইনারি পণ্য, হ্যাঁ যেটা আছে পেট্রোলিয়াম রিফাইনারি যে পণ্য আছে, এছাড়া বিদ্যুৎ, ইস্পাত, কয়লা, অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল, প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস, সিমেন্ট অ্যান্ড ফার্টিলাইজার বা সার, এই হচ্ছে 8টি ক্ষেত্র। এটাকে আমরা 8টি মূল ইন্ডাস্ট্রি বা মূল শিল্প বলে থাকি। এই 8টি মূল শিল্প তাদের সম্মিলিত সূচক জানুয়ারিতে কতটা বৃদ্ধি পেয়েছে, অ্যান্সার হচ্ছে 4% বৃদ্ধি পেয়েছে। 8 কোর ইন্ডাস্ট্রিজ ইন্ডেক্স গ্রো 4% জানুয়ারি অন অ্যানুয়াল বেসিস। বার্ষিক ভিত্তিতে যদি দেখি, জানুয়ারিতে বার্ষিক ভিত্তিতে 8টি যে আমাদের
কোর ইন্ডাস্ট্রিজ আছে, 8টি যে মূল শিল্পভিত্তিক কোম্পানি আছে তাদের সূচক শিল্প আছে সেই তাদের সূচক 4% বৃদ্ধি পেয়েছে রিসেন্টলি। তো অপশান এখানে আমরা বি রাইট অ্যান্সার করলাম, উত্তর এটাই হবে। চলো এখান থেকে আরেকটা জিনিস দেখি, 2026 সালের জানুয়ারি মাসে 8টি যে মূল শিল্প বা যে 8 কোর ইন্ডাস্ট্রিজ আছে তার সম্মিলিত সূচক 2025 সালের জানুয়ারি মাসের সূচকের তুলনায় 4% অস্থায়ীভাবে বৃদ্ধি পেয়েছে। 2026 সালের জানুয়ারি মাসে সিমেন্ট, ইস্পাত, বিদ্যুৎ, সার এবং কয়লা উৎপাদনে ইতিবাচক প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, তুমি নিশ্চয়ই জানো জেপি নাড্ডা হচ্ছে আমাদের ভারতবর্ষের বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী। তো সেই জেপি নাড্ডা ভারতের কোন প্রতিষ্ঠানে দেশীয় টিডি ভ্যাকসিন উদ্বোধন করেছেন? বলো, জেপি নাড্ডা কোথায় টিডি ভ্যাকসিন উদ্বোধন করেছে? সেটি হচ্ছে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট। সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউটে এটা উদ্বোধন করা হয়েছে, যেটা কাসৌলিতে অবস্থিত আছে। কোথায় আছে এটা? কাসৌলি, হিমাচল প্রদেশে অবস্থিত আছে। ইউনিয়ন মিনিস্টার শ্রী জগৎ প্রকাশ নাড্ডা লঞ্চেস ইন্ডিজিনাসলি ম্যানুফ্যাকচার্ড টিটেনাস অ্যান্ড এডাল ডিপথেরিয়া, যেটাকে আমরা টিডি বলছি, মানে সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি করা, ঠিক আছে, ম্যানুফ্যাকচার্ড পুরো সম্পূর্ণ যদি আমরা দেখি দেশীয়ভাবে তৈরি করা একটা ভ্যাকসিন যেটার নাম হচ্ছে টিটেনাস অ্যান্ড অ্যাডাল ডিপথেরিয়া, ঠিক আছে, টিটেনাস একটা রোগ অ্যান্ড অ্যাডাল ডিপথেরিয়া, এই দুটোর একটা ভ্যাকসিন হচ্ছে এটা, যেটাকে আমরা সংক্ষেপে বলছি টিডি ভ্যাকসিন, অ্যাট সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট হিমাচল প্রদেশ, যেটা কাসৌলিতে অবস্থিত আছে। সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট হিমাচল প্রদেশে, সেখানে উদ্বোধন করেছেন তিনি রিসেন্টলি এই টিডি ভ্যাকসিনটা। নেক্সট প্রশ্ন দেখি, নয়াদিল্লি ঘোষণা, রিসেন্টলি যদি আমরা দেখি নিউ দিল্লি ডিক্লারেশন এসেছে, সেখানে মূলত কোন প্রযুক্তির নৈতিক ও নিরাপদ ব্যবহারের সাথে সম্পর্কিত এটা? ভারত বা ভারতের নয়াদিল্লিতে রিসেন্টলি হয়েছে এআই ইম্প্যাক্ট সামিট, আমরা দেখেছি সেই এআই ইম্প্যাক্ট সামিটের শেষের দিকে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কিন্তু ডিয়ার স্টুডেন্টস এই একটা ডেক্লারেশন, একটা ঘোষণাপত্র যেটাকে বলা হচ্ছে নয়াদিল্লি ঘোষণাপত্র, সেটা লঞ্চ করা হয়েছে। এআই ইম্প্যাক্ট সামিট 2026 concludes with অ্যাডপশন অফ নিউ দিল্লি ডিক্লারেশন। তো নতুন দিল্লি বা নয়াদিল্লি ঘোষণাপত্র অ্যাডপ্ট করার সাথে সাথে বা এটাকে তোমার অ্যাডপশনের সাথে সাথে এআই ইম্প্যাক্ট সামিটটা রিসেন্টলি এন্ড হয়েছে। দ্য ডিক্লারেশন হ্যাজ বিন endorsed by 89 countries and industrial organizations, reflecting a broad-based global consensus on leveraging AI for বাপরে leveraging, what's that leveraging? anybody কেউ কি জানো এই leveraging মানে? leveraging means কি? AI for economic growth and social good. I don't know leveraging means কি। leveraging means, তো আমাকে মিজান স্যারকে নিয়ে বসতে হবে এই ধরনের ভোকাবুলারি শেখার জন্য। হ্যাঁ, সত্যি কথা বলতে আজকে আমি এই শব্দটা ফার্স্ট দেখলাম আমার লাইফে, লেভারেজিং, ঠিক আছে, লেভারেজিং। যাই হোক, তো রিসেন্টলি যদি দেখি ডিক্লারেশন, এখানে তোমার হচ্ছে 89টা কান্ট্রি এখানে কিন্তু তারা ঐক্যমত দিয়েছে, বা 89টা কান্ট্রির কিন্তু ঐক্যমত এখানে প্রতিফলিত হয়েছে এবং এটা স্বাক্ষরিত হয়েছে রিসেন্টলি। অলরাইট, এবং শুধু 89টা কান্ট্রিজ নয়, কান্ট্রিজের সাথে সাথে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারাও কিন্তু এখানে অ্যাড হয়েছে। যদি আমরা লাস্ট দেখি এআই ফর ইকোনমিক গ্রোথ অ্যান্ড সোশ্যাল গুড, এই যে ঐক্যমতের প্রতিফলন সেটা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমাজ কল্যাণের জন্য এআই এর ব্যবহারের উপরে কিন্তু আছে, বা এআই এর ব্যবহারটাকে কিভাবে করতে হবে ফর ইকোনমিক গ্রোথ অ্যান্ড সোশ্যাল গুড, মানে সমাজের কল্যাণ এবং অর্থনৈতিক যে বৃদ্ধি সেটার জন্যই কিন্তু এআই এর ব্যবহার করতে হবে, সেটার জন্য এই নিউ দিল্লি ডিক্লারেশন এসেছে। অ্যান্ড লেভারেজিং মিন্স কি আই ডোন্ট নো, তোমরা যদি জানো তো লেভারেজিং, মাফ করবে, লেভারেজিং, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাংলাদেশ বিকাম দ্য 89th সিগনেটারি টু এন্ডোর্স দ্য এআই ডিক্লারেশন। তো বাংলাদেশ এখানে 89তম দেশ হিসেবে স্বাক্ষর করেছে এই ডিক্লারেশনটা বা এই ঘোষণাপত্রটা। এখানে বাংলাদেশও অ্যাড হয়েছে 89তম লাস্ট কান্ট্রি হিসাবে এখানে।
নেক্সট হচ্ছে সম্প্রতি দ্য আল্টিমেট রিভার ব্যাটেল নামক ষষ্ঠ জাতীয় রাফটিং চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হয়েছে? রিসেন্টলি সম্প্রতি দ্য আল্টিমেট রিভার ব্যাটেল নামক ষষ্ঠ জাতীয় রাফটিং চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হয়েছে? এটা পোস্টার দেখেই বোঝা যাচ্ছে এটা শুরু হয়েছে কোথায়। ডোডা বলে একটা জায়গা, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর। সেখানে সিক্সথ ন্যাশনাল রাফটিং, রাফটিং মিন্স জানো তো নিশ্চয়ই, ছোট্ট একটা কায়াক টাইপের নিয়ে বা ছোট্ট একটা তোমার হচ্ছে নৌকা টাইপের নিয়ে, নৌকা নয় অ্যাকচুয়ালি, এগুলোকে বলা হয় কি কি বলা হবে এইগুলোকে, একটা ছোট্ট টাইপের একটা রিভারে ভাসে যেগুলো আর কি, ওইগুলোকে বলা হয় নৌকা টাইপের বা ডিঙি টাইপের, সেটা নিয়ে তোমার হচ্ছে খেলা। এটাকেই বলা হচ্ছে দ্য ন্যাশনাল রাফটিং চ্যাম্পিয়নশিপ। দ্য আল্টিমেট রিভার ব্যাটেল কিক্স অফ ইন শিবনোটে, ডোডা, শিবনোটে লোকেটেড ইন জম্মু কাশ্মীর, সেখানে এটা শুরু হয়েছে। নেক্সট, দিল্লি ওপেন 2026-এ পুরুষদের সিঙ্গেলস চ্যাম্পিয়নশিপ কে হয়েছে? কে? দিল্লি ওপেন, দিল্লি ওপেন্স এটা টেনিস খেলার সাথে যুক্ত, সেই দিল্লি ওপেন্সে পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছেন কে? তিনি হচ্ছেন স্টেফানোস সেকেলারিডিস। স্টেফানোস সেকেলারিডিস ইনি হচ্ছেন একজন গ্রিসের কিন্তু খেলোয়াড়। গ্রিস স্টেফানোস সেকেলারিডিস লিফটস দিল্লি ওপেন 2026 সিঙ্গেলস টাইটেল। এটিপি চ্যালেঞ্জার ট্যুর এর দিল্লি ওপেন হলো একটি পেশাদার টেনিস টুর্নামেন্ট যা আউটডোর হার্ড কোর্টে খেলা হয়। তাহলে এটা এটিপি ট্যুর। এটিপি ট্যুর কিসের সাথে যুক্ত? অবভিয়াসলি এটিপি ট্যুর যুক্ত হচ্ছে টেনিস খেলার সাথে। তো সেই এটিপি ট্যুরের কিন্তু একটা অংশ হচ্ছে দিল্লি ওপেন। এটিপি ট্যুর মানে বিভিন্ন বিশ্বের বিভিন্ন শহরে বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে টেনিস খেলা। যেমন ক্রিকেট খেলায় বিভিন্ন ইন্ডিভিজুয়াল আমরা দেখেছি সিরিজ খেলা হয় না বিভিন্ন দেশের মধ্যে, তেমনই এটিপি ট্যুরটা হচ্ছে টেনিস খেলোয়াড়দের বিভিন্ন দেশে খেলার একটা ব্যবস্থা। অ্যান্ড এই এটিপি ট্যুরের অংশ হচ্ছে দিল্লি ওপেন, সেটা এই বছরে এই ভদ্রলোক জিতেছেন বা এই খেলোয়াড়টা জিতেছেন। এই হচ্ছেন 10টা আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। আশা করবো 10টা কারেন্ট অ্যাফেয়ার্স তোমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড আমরা নেক্সট জিকে সেগমেন্টে আসবো। জিকের কি কি কোশ্চেন্স আসে অবশ্যই দেখে নেব। ফার্স্ট আমরা জিকে কোশ্চেন্সে আসবো, তার আগে আরও একবার বলি, TWS একাডেমি ডাউনলোড না করলে ডাউনলোড করে ফেলো অ্যান্ড সেখান থেকে আমাদের ব্যাচে এনরোল করে ফেলো। নেক্সট, বিসর্জন নাটকটি কার লেখা? প্রথম প্রশ্ন। 20টা প্রশ্ন আছে, 20টা প্রশ্নই চর্চা করবো আজকের ক্লাসে। বিসর্জন নাটকটি কার লেখা? বিসর্জন লিখেছেন রবীন্দ্রনাথ টেগর বা রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু লিখেছেন। তড়িৎ প্রবাহের রাসায়নিক প্রভাব বা কেমিক্যাল এফেক্ট অফ কারেন্ট মূলত কিসের সাথে সম্পর্কিত? তড়িৎ প্রবাহের রাসায়নিক প্রভাব কেমিক্যাল এফেক্ট অফ কারেন্ট মূলত কোন ক্ষেত্রের সাথে যুক্ত? অবশ্যই তড়িৎ বিশ্লেষণের সাথে যুক্ত। অপশন সি ইজ রাইট অ্যান্সার। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? 37, 37 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা। সমতা সৈনিক দল সংগঠন কে প্রতিষ্ঠা করেন? সমাজে সমাজে অস্পৃশ্যতা, সমাজে বিভিন্ন যে শ্রেণীর মধ্যে ভেদ বৈষম্য আছে সেইগুলোকে দূর করার জন্য 1927 সালের দিকে ডক্টর BR আম্বেদকর প্রতিষ্ঠা করেছিলেন সমতা সৈনিক দল। সমতা সৈনিক দল প্রতিষ্ঠা করেন তাহলে BR আম্বেদকর। নেক্সট যদি আমরা দেখি আরো কিছু এরকম দল আছে, যেমন হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী। সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। অ্যানিবেশন মানে স্থাপন করেছিলেন ইন্ডিয়ান হোম রুল লীগ। তো এগুলো হচ্ছে বিভিন্ন ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত হওয়া বিভিন্ন সংগঠন, বিভিন্ন পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল নয় মানে বিভিন্ন সংগঠনের নাম এগুলি। নেক্সট, উইলো নামক কোয়ান্টাম চিপ তৈরির দাবি করেছে কোন কোম্পানি? মেবি এই কোশ্চেনটা আগেও তোমাদের আমি করিয়েছি, চলো এটার উত্তর করো। উইলো হচ্ছে একটা কোয়ান্টাম কম্পিউটারের বা কোয়ান্টাম চিপ। এই কোয়ান্টাম চিপটা কারা তৈরি করার দাবি করেছে? উইলো নামক কোয়ান্টাম চিপ
তৈরির দাবি করেছে যে কোম্পানি, সেটির নাম গুগল। গুগল এটা দাবি করেছে। গীত শেঠি কোন খেলার সাথে যুক্ত? একটা সময় বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন তিনি সেই খেলাতে। গীত শেঠি। গীত শেঠি যুক্ত হচ্ছে স্নুকার্স বা বিলিয়ার্ডস খেলার সাথে। এছাড়া আরো একজন বিখ্যাত ব্যক্তি আছে স্নুকার্সের সাথে যুক্ত, পঙ্কজ আদবানি। তার নামটাও আমাদের কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট ভাবে মনে রাখতে হবে। নেক্সট, কোন শাসকের রাজত্বকালের বিস্তারিত জীবনী হাতিগুম্ফা শিলালিপি থেকে জানা যায়? কার সম্পর্কে, কোন ব্যক্তির সম্পর্কে আমরা হাতিগুম্ফা শিলালিপি থেকে জানতে পারি? তিনি হলেন খারবেল। খারবেল হচ্ছে কলিঙ্গরাজ নামেও পরিচিত, যেহেতু তিনি কলিঙ্গ অঞ্চলে শাসন করেছিলেন তাই তাকে আমরা বলে থাকি কলিঙ্গরাজ। যারা ক্লাসে যুক্ত হয়েছে সকলে একটা করে লাইক করো। নেক্সট কোশ্চেন, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন প্রযুক্তির ব্যবহার করা হয়? রাডার সিস্টেম, এক্স রে, লেজার, সোনার। কোন বিশেষ প্রযুক্তির ব্যবহারে সমুদ্রের গভীরতা মাপা যায়? একটা জিনিস আমরা জানি, সমুদ্রের গভীরতা মাপতে আমরা ফ্যাদোমিটারের ব্যবহার করি, তাই তো? সমুদ্রের গভীরতা মাপার মাপার যন্ত্র কি? যন্ত্রের নাম কি সমুদ্রের গভীরতা মাপার? ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। তো এই যে ফ্যাদোমিটার যন্ত্র, এটা সোনার প্রযুক্তিতে কাজ করে থাকে। হোয়াট ইজ সোনার প্রযুক্তি? সোনার মিন্স হচ্ছে কি, সমুদ্রের গভীরতা মাপার জন্য প্রধানত সোনার প্রযুক্তির ব্যবহার করা হয়। সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং প্রযুক্তি এটাকে বলা হয়ে থাকে। সোনার মিন্স মানে সাউন্ডকে ইউজ করে সমুদ্রের গভীরতা মাপা। সাউন্ডকে ইউজ করা হয়, একটা সাউন্ড বার করা হয় এবং সেই সাউন্ডটাকে ব্যবহার করেই কিন্তু সমুদ্রের গভীরতা মাপা হয়। কারণ সমুদ্রের নিচে ফিতা বা তোমার হচ্ছে লেজার লাইট ইত্যাদি কিন্তু কাজ করবে না, সোনার সিস্টেমটাই কাজ করবে। সাউন্ডটাকে ইউজ করে সমুদ্র কতটা গভীর সেটা পরিমাপ করতে করা হয়, আর এই প্রযুক্তিকে আমরা সোনার প্রযুক্তি বলছি। নেক্সট হচ্ছে পরেরটা, নেপালের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয়কে কি বলা হয়? নেপালের রাষ্ট্রপতি, অবভিয়াসলি রিসেন্টলি আমরা যদি দেখি নেপালে রাজনৈতিক চেঞ্জেস এসেছে। নেপালে জেনজি প্রোটেস্ট হয়েছিল, তোমরা নিশ্চয়ই জানো, আগের বছরে 2025 সালে। অ্যান্ড নেপালের রাষ্ট্রপতি ভবন ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা দেখেছি শ্রীলঙ্কাতে মানে জেনজি প্রোটেস্ট হয়েছিল, শ্রীলঙ্কার সরকার পতন ঘটে, তখন এরকম প্রশ্ন দিয়েছিল শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনের নাম কি? তো এরকম প্রশ্ন নেপালের ক্ষেত্রেও আসতে পারে। নেপালের রাষ্ট্রপতি ভবনের নাম হচ্ছে শীতল ভবন। অপশন বি রাইট অ্যান্সার, শীতল ভবন, সরি শীতল নিবাস, মাফ করবে, শীতল নিবাস। বিশ্বের ক্ষুদ্রতম পাখি কোনটি? বিশ্বের সব থেকে ক্ষুদ্রতম স্মলেস্ট বার্ড কোনটি? কমেন্ট বক্সে সকলে জানাবে, এটা তোমাদের বাড়ির কাজ। আচ্ছা, তাকলামাকান, তাকলামাকান মরুভূমিটি কোন দেশে অবস্থিত? বিখ্যাত মরুভূমি তাকলামাকান অবস্থিত আছে চীনে। চীনের জিনজিয়াং প্রদেশে এটা অবস্থিত। কম্পিউটারে র্যামের পূর্ণরূপ কি? র্যাম বলতে কি বোঝায়? রিড অ্যাক্সেস মেমোরি, র্যাপিড অ্যাক্সেস মেমোরি, রিমোট অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। চলে আসো লাস্ট অপশন ডিতে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে র্যাম, কম্পিউটারের একটা অস্থায়ী মেমোরি এটা। কোন যুগে ফরাসি পর্যটক বার্নিয়ার ভারতে এসেছিলেন? ফরাসি পর্যটক, দার্শনিক এবং একজন কিন্তু তিনি ডেড স্টুডেন্টস চিকিৎসক ছিলেন এই বার্নিয়ার। এই বার্নিয়ার ভারতে এসেছিলেন কোন যুগে? কাদের সময়ে ভারতে তিনি এসেছিলেন, পদার্পণ করেছিলেন? মুঘল যুগে তিনি ভারতে এসেছিলেন, মুঘলদের সময়ে। ডাইন কিসের একক? ডাইন হচ্ছে একটা সিজিএস একক, ফার্স্ট মনে রাখবে, সিজিএস একক, তাই তো? সিজিএস একক কিসের একক? বলের। বলের সিজিএস একক হচ্ছে কি? ডাইন। অপশন এখানে কোনটি উত্তর হবে? ডি রাইট অ্যান্সার। আচ্ছা বলো তো দেখি এসআই একক কি? এসআই এককের নাম কি?
দেখো বলের এসআই একক হচ্ছে নিউটন, নিউটন। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস, এই ডাইন আর নিউটনের ভিতরে সম্পর্ক কি? 1 নিউটন ইকুয়াল কত ডাইন আমাকে বলো তো দেখি। 1 নিউটন ইকুয়াল কত ডাইন? সেটি হচ্ছে 10⁵ ডাইন। বুঝেছো? নিউটন আর ডাইনের ভিতরে এই হচ্ছে সম্পর্ক, 1 নিউটন ইকুয়াল 10⁵ ডাইন। চলো নেক্সট প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? অ্যান্টিবায়োটিক, অবভিয়াসলি পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? ফার্স্ট অ্যান্টিবায়োটিক বলা যেতে পারে আবিষ্কৃত হওয়া পেনিসিলিন ছিলেন, অ্যান্ড ডিসকভার্ড বাই আলেকজান্ডার ফ্লেমিং, অ্যান্ড পরবর্তীতে আলেকজান্ডার ফ্লেমিং তোমার চিকিৎসাবিদ্যায় নোবেলও পেয়েছিলেন। কত সালে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল? চলো কোশ্চেনটা সহজ হতে পারে কিন্তু দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্রিকেট তো ভারতের এখন বর্তমানে সবচেয়ে যদি দেখি মোস্ট ওয়াস্ট একটা স্পোর্টসে পরিণত হয়েছে। সো দেখো কত সালে ভারত প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতে? সেটা হচ্ছে 1983। ক্যাপ্টেন যিনি ছিলেন তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম ওয়ার্ল্ড কাপ বিজয়ী ক্যাপ্টেন কপিল দেব। সারদা অ্যাক্ট কিসের সাথে সম্পর্কিত? সারদা আইন বা সারদা অ্যাক্ট কিসের সাথে যুক্ত? চলো, সারদা অ্যাক্ট কিসের সাথে যুক্ত? সারদা অ্যাক্ট যুক্ত হচ্ছে হ্যাঁ বাল্য বিবাহ রোধ, ঠিকই আছে, অপশন এ রাইট অ্যান্সার। বাল্য বিবাহ রোধের সাথে যুক্ত হচ্ছে সারদা অ্যাক্ট, অপশন এ ইজ রাইট অ্যান্সার। নেক্সট, ভারতের পৌরাণিক কাহিনীর সাথে পাশ্চাত্য বাস্তববাদের সমন্বয় ঘটানোর জন্য কাকে আধুনিক ভারতীয় শিল্পের জনক বলা হয়? কাকে আমরা আধুনিক ভারতীয় শিল্পর জনক বলছি? তিনি হলেন রাজা রবি বর্মা। রাজা রবি বর্মা, যিনি পৌরাণিক কাহিনীকে পাশ্চাত্য বাস্তববাদের সমন্বয় ঘটিয়েছেন। নেক্সট প্রশ্ন, কোন হরমোনকে ফাইট আর ফ্লাইট হরমোন বলা হয়? যে হরমোনকে আমরা ফাইট আর ফ্লাইট বলে থাকি সেটি হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুর 1969-এ স্থাপিত হয়েছিল। এটা কোথায় আছে? তারাপুরটা মহারাষ্ট্রে আছে। এই হচ্ছে আজকের আমাদের ক্লাস, 20টি প্রশ্ন, 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে অনেকগুলোই কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, চর্চা করলাম। আশা করবো ক্লাসটি তোমাদের খুব দারুণ লেগেছে। নেক্সট ক্লাসে দেখা হোক তাহলে একটা নতুন প্রশ্ন উত্তর নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই, টেক কেয়ার।